স্বাভাবিকভাবে চলতে থাকা এই পৃথিবী হঠাৎ করে অদ্ভুত আচরণ শুরু করে। একদিন দেখা যায় চাঁদ তার কক্ষপথ ছেড়ে ধীরে ধীরে এগিয়ে আসছে পৃথিবীর দিকে, যার ফলে মুহূর্তে শুরু হয় ভয়াবহ ঝড়, বন্যা আর ভূমিকম্প। কিন্তু ঠিক কী কারণে চাঁদ তার কক্ষপথ থেকে ছিটকে পড়েছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্রায়ান নামে এক মহাকাশচারী নেমে পড়ে এক ভয়ঙ্কর মিশনে। তাদের এই অবিশ্বাস্য মিশন যে কতটা দমবন্ধকর হতে পারে তাই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। তাই আপনাদের জন্য আমি রনি হাজির হয়ে গেছি মুনফল নামের এই অসাধারণ মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই নাসার রকেটে করে একটি স্পেসশিপ মহাকাশে পাঠানো হয়েছে। আসলে চাঁদের আশেপাশে থাকা একটি স্যাটেলাইটের সমস্যা হয়েছে, তাই নাসার 3 জন নভোচারীকে সেখানে পাঠানো হয়। এখানে আমরা সেই 3 জনকে মহাকাশে কাজ করতে দেখি। এদের মধ্যে ব্রায়ান হার্পার একজন হাসি খুশি মানুষ, আর অ্যালান মার্কস কাজের প্রতি খুব সিরিয়াস। তারা 2 জন স্পেসশিপ থেকে বেরিয়ে বাইরে কাজ করছেন, আর জোসিন্ডা ফাউলার স্পেসশিপের ভেতর থেকে তাদের সাহায্য করছেন। তখন আমরা জানতে পারি জোয়ের কিছুদিন আগেই বিয়ে হয়েছে, তাই তার হানিমুনে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি সেখানে না গিয়ে মহাকাশে চলে এসেছেন। এ নিয়ে ব্রায়ান তার সাথে মজা করতে থাকেন। তাদের কথাবার্তা ও কাজের ধরন দেখে বোঝা যায় তারা কাজটি খুব উপভোগ করছেন। তবে হঠাৎই তাদের স্পেসশিপে কিছু সমস্যা হয়। ঠিক সেই সময় মার্কস অদ্ভুত কিছু একটা তাদের দিকে এগিয়ে আসতে দেখেন। একটি সেফটি বেল্ট দিয়ে স্পেসশিপের সাথে বাধা থাকা সত্ত্বেও যখন সে চিৎকার করে ব্রায়ানকে ডাকতে থাকে, তখন পুরো স্পেসশিপটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে থাকে। সেফটি বেল্টের কারণে ব্রায়ান কোনো মতে স্পেসশিপের দিকে চলে যায় এবং তার চোখের সামনে মার্কস মহাকাশে হারিয়ে যান। তিনি কিছুই করে উঠতে পারেন না। তখন কোনো মতে স্পেসশিপটিকে স্টেবল করতে সক্ষম হন, কিন্তু ঠিক তখনই সে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। এই শক্তিটি চাঁদের পৃষ্ঠে আঘাত করে তার ভিতরে ঢুকে যাচ্ছে। এরপর আমাদের 18 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা ব্রায়ানকে তার স্ত্রী লিন্ডার সাথে দেখতে পাই। অনেকদিন ধরে বাড়ির ভাড়া না দেওয়ার কারণে তাদের এই বাড়ি ছেড়ে দিতে হচ্ছে। সেখানে ব্রায়ানের ছেলে সনিকেও দেখা যায়। সে একটা ভিডিও দেখছিল, যা থেকে আমরা জানতে পারি নাসা এই দুর্ঘটনার জন্য ব্রায়ানকেই দায়ী করছে। যদিও ব্রায়ান বারবার সেদিন দেখা সে অদ্ভুত জিনিসটির কথা বলে যাচ্ছিলেন, কিন্তু নাসার কেউ সেটা বিশ্বাস করে না। অন্যদিকে আমরা কেসি হাউসম্যান নামে একজনকে দেখতে পাই। সে ছিল একজন পিসমেকার ও কনস্পিরেন্সি থিওরিস্ট, অর্থাৎ সে মহাকাশের বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করত। সরাসরি নাসা বা অন্য কোনো বড় বিজ্ঞান সংস্থার সাথে সে কোনো সম্পর্ক করে উঠতে পারেনি। এখন কেসি চাঁদ নিয়ে কাজ করছে, কারণ তার ধারণা চাঁদের ভেতরে কোনো একটা ঝামেলা আছে। কিছুক্ষণ পর কেসি মোবাইলে তার গবেষণার একটি রিপোর্ট আসে, যা দেখে রীতিমতো তার মাথা ঘুরে যায়। সেখানে সে দেখতে পায় চাঁদ তার অরবিট বা কক্ষপথ থেকে কিছুটা সরে গেছে। এদিকে জো ফাউলারকেও জানানো হয় যে চাঁদ তার নিজের অবস্থান থেকে সরে যাচ্ছে, অর্থাৎ এটা সেই ঝাঁকিরি কাজ যেটি চাঁদের ভেতরে থেকে বেরিয়ে এসে তার কক্ষপথ পরিবর্তন করছে। অন্যদিকে কেসি বারবার নাসাকে ফোন করে ডিরেক্টরের সাথে কথা বলতে চায়, কিন্তু তাকে সেই সুযোগ দেয়া হয় না। তবে সেই সময় কেসি একটি সংবাদপত্র পায় এবং জানতে পারে আজ ব্রায়ানের একটি প্রোগ্রাম আছে। তখন কেসির মাথায় আসে যে ব্রায়ান এই সময় নাসাতে কাজ করছে, তাই হয়তো সে তাকে সাহায্য করতে পারে। তাই সে তাড়াতাড়ি সেই প্রোগ্রামে গিয়ে উপস্থিত হয়। এই খবরটি পাবলিক হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাসা এবার একটি স্পেস মিটিং এর আয়োজন করে এবং জানায় চাঁদ সত্যিই তার কক্ষপথ থেকে সরে যাচ্ছে, কিন্তু দ্রুতই এটাকে সমাধান করার জন্য তারা কাজ করে যাচ্ছে। তবে আমরা দেখতে পাই চাঁদ যতই ধীরে আসুক না কেন, ইতিমধ্যেই পৃথিবীর বেশ কাছে চলে আসার কারণে শুরু হয় নানান ধরনের ভয়ঙ্কর বিপর্যয়। যেমন শহরগুলোতে শুরু হয় প্রবল জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও বন্যা। এমন পরিস্থিতিতে ব্রায়ানের প্রাক্তন স্ত্রী রাস্তায় জ্যামে আটকে যান। এদিকে নাসা একটি স্পেসশিপকে চাঁদে পাঠিয়ে দেয় এই বিপদকে মোকাবেলা করার জন্য। যখন এই খবর বাইরে চলে আসে, তখন সবাই বুঝতে পারে আসল বিপদ ঘনিয়ে এসেছে। ফলে সব জায়গায় লুটপাট চলতে থাকে।
এছাড়া অনেক মানুষ আশ্রয় নিতে থাকে পাহাড়ের চূড়ায়। এদিকে ব্রায়ান টিভিতে দেখতে পায় বিশিষ্ট বিজ্ঞানীরা একত্রিত হয়ে চাঁদের দিকে নজর রাখছেন। তাদের মধ্যে কারো কারো ধারণা চাঁদের ভেতরে হয়তো কোনো বিশাল কৃত্রিম বস্তু লুকিয়ে আছে, যাকে বলা হয়ে থাকে মেগা স্ট্রাকচার। যেহেতু চাঁদ বারবার তার অবস্থান থেকে সরে যাচ্ছে, তার মানে হতেই পারে যে চাঁদ একটি মেগা স্ট্রাকচার, তবে তার উপর অন্য কোনো কিছুর প্রভাব বিস্তার করছে। কেসি তখন জানায় সে অনেক দিন ধরে মেগা স্ট্রাকচার নিয়ে কাজ করছিল, ফলে চাঁদের এমন আচরণে সে বুঝেছিল যে চাঁদ একটি মেগা স্ট্রাকচার। কিন্তু এখানে এমন কিছু চাঁদের উপর প্রভাব বিস্তার করছে যার জন্য একটি কক্ষপথ থেকে সরে আসছে। ফলে যদি সেই বস্তুটিকে থামানো যায়, তাহলে চাঁদ আবারও তার স্থানে ফিরে যাবে, অর্থাৎ সেই অদ্ভুত ঝাঁকটিকে যে কোনোভাবে ধ্বংস করতে হবে। এদিকে দেখা যায় যে স্পেসশিপটিকে চাঁদে পাঠানো হয়েছিল, সেখানে তারা একটি ল্যান্ডার নিয়ে প্রবেশ করে, কিন্তু সময় মতো ব্রায়ান তাকে বাঁচান। জবাবে হোল্ডার জানান 1969 সালে অ্যাপোলো 11 যখন চাঁদে ল্যান্ড করেছিল, তখন তাদের সিগন্যাল 2 মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আসলে সেটি কোনো ত্রুটি ছিল না, বরং পৃথিবী থেকে এই ঝাঁকটির কথা গোপন রাখতে তারা এটি করেছিল। কিন্তু তিনি আরও জানান যে এই অদ্ভুত জিনিসটিকে অনেক অনেক বেশি শক্তিশালী, কিন্তু জো জানায় এমন পাগলামো করা হলে সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত, কেননা চাঁদ ছাড়া পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। সেখানে তিনি দেখান চাঁদের মধ্যে 25 কিলোমিটারের একটি সুড়ঙ্গ আছে, যেখান থেকে মূলত এই অদ্ভুত জিনিসটি বেরিয়ে আসে। এই ঝাঁকটিকে ধ্বংস করার জন্য জো ব্রায়ানকে এই মিশনে রাজি করতে যান। এদিকে আইনি উপায়ে সনিকে জেল থেকে বের করে ব্রায়ানের কাছে নিয়ে আসা হয়। ছেলেকে মুক্ত অবস্থায় দেখে ব্রায়ান বেশ খুশি ও স্বস্তি পান। চাঁদ আরো কাছাকাছি চলে আসায় এবার পৃথিবীতে শুরু হয় ভয়াবহ ভূমিকম্প। এমন পরিস্থিতিতে কেসি একটি নতুন তত্ত্ব আবিষ্কার করে। সে জানায় যেহেতু চাঁদ ইতিমধ্যে পৃথিবীর অনেক কাছে চলে এসেছে, তাই আমাদের গ্রেভিটেশনাল পাওয়ারও অনেক বেড়ে গেছে। তাই আমরা যদি কোনো রকমে এক ইঞ্জিন দিয়ে মহাকর্ষ বলের বাইরে যেতে পারি, তাহলে বাকি পথটা চাঁদের গ্রেভিটি দিয়ে যাওয়া যাবে। এমন তথ্য ব্রায়ানেরও কাছে বেশ যুক্তিযুক্ত মনে হয়, তাই তারা আবারও এই মিশন করার সিদ্ধান্ত। চাঁদের কারণে পৃথিবীর সবকিছু যেন উলটপালট হয়ে যাচ্ছে। একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করার পর কেসির পরামর্শে স্পেসশিপের দুটো ইঞ্জিন ডিসচার্জ করা হয়। এরপর বুস্টার ইঞ্জিনের সাহায্যে কোনো মতে তারা চাঁদের গ্রেভিটির দিকে যেতে থাকে। ঠিক সেই সময় তাদের পাশে দেখা যায় বিশাল আকৃতি নিয়ে বেরিয়ে আসছে সেই ভয়ঙ্কর ঝাঁক। আসলে ব্রায়ান সেফটি ডিভাইস বন্ধ করলে জো যে রিমোট দিয়ে বোমাটা ব্লাস্ট করে সেটা অন হয় না। ঝাঁকগুলো তাদের উপর আকৃষ্ট হয়ে আক্রমণ করতে যায়। এটা বুঝতে পেরে ব্রায়ান এক মুহূর্ত দেরি না করে রিমোটটিকে ভেঙে ফেলেন। ঝাঁকটি শেষ মুহূর্তে তাদের অ্যাটাক না করে অন্যদিকে চলে যায়। এই সব কিছু দেখার পর তারা এবার সিদ্ধান্ত নেয় তাদের অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে হবে। তখন ব্রায়ান অবাক হয়ে বলেন, তুমি দেখতে একদম আমার ছেলের মতো, কিন্তু আমি জানি তুমি আমার ছেলে না। তাহলে কে তুমি? জবাবে সেই সনি জানায় তাকে তৈরি করা হয়েছে ব্রায়ানের সাবকনশিয়াস মাইন্ড থেকে। এরপর সে জানায় আজ থেকে লক্ষ কোটি বছর আগে মানুষ এক্সিস্ট করত, যারা কিনা এই গ্যালাক্সির অন্য প্রান্তে বসবাস করত। তারা ছিল অনেক বেশি অ্যাডভান্স, তাদের জীবন ছিল অসম্ভব সুন্দর, আর এই সব কিছু সঠিকভাবে পরিচালনা করত সেন্ট্রাল নামের একটি কম্পিউটার সিস্টেম, অর্থাৎ একটি অ্যাডভান্সড এআই সিস্টেম। কিন্তু হঠাৎ একদিন এই এআই এর মধ্যে নিজস্ব সত্তা আসে, যার ফলে তারা আর সাধারণ মানুষের গোলামি করতে চায় না। সেই এআই এক সময় এই ঝাঁকে পরিণত হয় এবং মানুষকে শেষ করতে শুরু করে। ব্রায়ান দেখতে পান সেই সনি এখন বড় হয়ে সামনে এসেছে। সনি বলে, আমি আসলে তোমাদের চাঁদের ভেতরের অপারেটিং সিস্টেম। তার কাজ হলো আসল সত্যিটা জানানো। এই এআই এর আঘাতে যখন পূর্বপুরুষদের সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছিল, তখন তারা এই মুন স্পেসশিপে উঠে বসেনি, কারণ কোনোভাবে যদি এর ভেতরে কোনো অর্গানিক লাইফ থাকতো, তাহলে সেই ন্যানোবটটা সন্ধান পেয়ে যেত। তাই তারা নিজেদের উৎসর্গ করে দিয়ে এই স্পেসশিপে মানুষের কিছু ডিএনএ রেখে যায়,
যাতে করে পরবর্তীতে মানুষটিকে আবারও ফিরিয়ে আনা যায়। এই ঝাঁকগুলি মূলত তারা প্রথমে চাঁদকে ধ্বংস করে, এরপর পৃথিবীকেও। অর্থাৎ পৃথিবীকে বাঁচাতে হলে এই এআইকে যে কোনো মূল্যে ধ্বংস করতে হবে। তখন ব্রায়ান দ্রুত দরজার কাছে স্পেসশিপটিকে রাখেন। এরপর যখন ন্যানোবটরা ঝাঁক অর্থাৎ এআই কাছে আসে, তখন তারা দরজা বন্ধ করে তাকে সেখান থেকে আটকে ফেলে এবং দ্রুত তারা সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে পৃথিবীতে চলছে এক ধ্বংসলীলা। উঁচু জায়গাগুলোতে অক্সিজেন প্রায় শেষ হয়ে গেছে। এখানে দেখা যায় টমের ছোট মেয়েটির অক্সিজেনের বাল্ব প্রায় শেষ হয়ে এসেছে। ব্যাপারটি দেখে সে বুঝতে পারে এই মুহূর্তে যদি তার মেয়ের অক্সিজেন শেষ হয়ে যায় তাহলে মেয়েটি এখানেই মারা পড়বে। তাই সে নিজের অক্সিজেন মাস্ক খুলে তার ছোট মেয়েটিকে পরিয়ে দিয়ে নিজের জীবন তার জন্য উৎসর্গ করে দেয়। এদিকে সেই এআই ব্র্যান্ডের পিছনে ছুটে চলছে। আর্মিরা নিউক্লিয়ার বোমা অ্যাক্টিভ করার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু ততক্ষণে জোয়ের প্রাক্তন স্ত্রী সেখানে গিয়ে জানান চাঁদে এখনো ব্রায়ান ও জো আছে এবং তার বিশ্বাস তারা এর সমাধান অবশ্যই করবে। ফলে সে কোনোভাবে এই পারমাণবিক বোমা অ্যাক্টিভ করে দেয় না। অবশেষে তারা বুঝতে পারে যে এই এআইকে থামানোর একমাত্র উপায় হলো তাদের ভেতরে গিয়ে আত্মঘাতী আক্রমণ করা। ব্রায়ান সিদ্ধান্ত নেন তিনি নিজে এআই এর মধ্যে গিয়ে এই শক্তিশালী বোমাটার বিস্ফোরণ ঘটাবেন। তো আমরা দেখতে পাই কেসি নিঃশব্দে সেই বোমাটিকে নিয়ে স্পেসশিপের দরজা বন্ধ করে দেয়। অর্থাৎ ব্রায়ানের বদলে সে নিজেকে উৎসর্গ করে বোমাটি অ্যাক্টিভ করে দেবে। পুরো পৃথিবীকে বাঁচাতে কেসি তার সিদ্ধান্তে অটল থাকে। বিস্ফোরণের ফলে ঝাঁকটি ধ্বংস হয়ে যায় এবং চাঁদ আবার তার স্বাভাবিক কক্ষপথে ফিরে যায়। পৃথিবী ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। কিন্তু গল্পটি এখানে শেষ হয় না। দেখা যায় কেসির চেতনা চাঁদের মূল এআই মেগাস্ট্রাকচারে ডাউনলোড হয়ে গেছে। তাদের এআই কেসির ডিজিটাল রূপকে স্বাগত জানায় এবং বলে, আমাদের কাজ এখন শুরু করতে হবে। এভাবেই মানবজাতির এক নতুন যুগের সূচনা করে শেষ হয় মুনফল নামের সিনেমাটি। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।